সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি অনুতোষ কুমার প্রামাণিক, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ। বরাবরের মতো আমি উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ফিন্যান্স, ব্যাংকিং এবং বীমা এই বিষয়টি পড়িয়ে থাকি এবং ইতোমধ্যে আমরা দেখেছি যে 4টি চ্যাপ্টার শেষ হয়ে গেছে আমাদের। আমরা আজকে আমাদের পঞ্চম চ্যাপ্টার নিয়ে আমরা আজকে ক্লাসে যাব প্রিয় শিক্ষার্থীরা। তো দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা ফিন্যান্স, ব্যাংকিং এবং বীমা এই বিষয়টি পড়াই। এটার আমাদের আজকে অধ্যায় 5 এবং আজকে আমরা 1 ঘন্টার একটা লেকচার, যদি একটু কম বেশি হতে পারে। সেক্ষেত্রে আমাদের আজকে তারিখ হলো 5 জানুয়ারি 2021 খ্রিস্টাব্দ। ওকে, সো আমরা আমাদের আজকের লেকচারের আজকের যে শিখন ফলটি আছে সেটি আমরা একটু দেখে নেব। আমরা আগে বলেছি যে পঞ্চম চ্যাপ্টার আমাদের স্বল্প এবং মধ্যমেয়াদী অর্থায়ন, এই বিষয়টা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো এবং তারই ধারাবাহিকতা রেখে দেখো আমরা শিক্ষার্থী আমরা আমাদের শিখন ফলে বলেছি যে স্বল্পমেয়াদী অর্থায়ন কি তা বলতে পারবে, স্বল্পমেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস সমূহ আলোচনা করতে পারবে এবং স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসের অংশ হিসেবে আমাদের যে স্বতঃস্ফূর্ত অর্থায়ন বা স্পন্টেনিয়াস ফিন্যান্সিং, সেটা নিয়ে আমরা একটু অবশ্যই আলোচনা করব এবং তারই একটি এই স্বতঃস্ফূর্ত অর্থায়নের আবার একটি প্রকারভেদ হচ্ছে ব্যবসায় ঋণ। সেই ব্যবসায় ঋণের ব্যয় কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা আজকে আলোচনা করবার চেষ্টা করব। যতটুকু সময় আমরা পাই ততটুকুতে আমরা সেটা কভার করবার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী। আমি আমার একেবারে শুরুতে যাওয়ার আগে আমি একটু মানে জাস্ট বলে নিই যে আমরা জানি যে ফিন্যান্সের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তহবিল সংগ্রহ করা। অর্থাৎ একজন আর্থিক ব্যবস্থাপক তার তহবিল সংগ্রহের বিভিন্ন উৎস চিহ্নিত করে কোন উৎস একটি প্রতিষ্ঠানের জন্য বেশি সুবিধা কিংবা অসুবিধা বয়ে আনবে এটা বিচার বিশ্লেষণ করে তারপরে কিন্তু তিনি তার অর্থায়ন কার্যক্রমটা পরিচালনা করে থাকেন। ঠিক আছে, তো এই তহবিল সংগ্রহের ক্ষেত্রে মেয়াদ একটা অনেক বড় ফ্যাক্টর। অর্থাৎ যে তহবিলটা আমরা সংগ্রহ করব সেটা কত দিনের জন্য করব। তাই এই তহবিল সংগ্রহের মেয়াদের উপর ভিত্তি করে আমরা এই অর্থায়নকে 3টি ভাগে ভাগ করতে পারি। একটি হলো স্বল্পমেয়াদী অর্থায়ন, একটি মধ্যমেয়াদী অর্থায়ন এবং অন্যটি হলো দীর্ঘমেয়াদী অর্থায়ন। আমরা জানি যে একটি প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পাদন করে থাকে। যেমন একটি প্রতিষ্ঠান তার সেট আপ করার জন্য বা প্রতিষ্ঠা করার জন্য সে বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পাদন করে থাকে। আবার সেই প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যাবলী সচল রাখার জন্য সে আবার বিভিন্ন ধরনের মানে কার্যক্রম হাতে নিয়ে থাকে। তো সবসময় মনে রাখতে হবে যে এই সাধারণত চলতি সম্পদ ক্রয় কিংবা দৈনন্দিন প্রয়োজন, যেমন কাঁচামাল ক্রয় কিংবা বেতন প্রদান অথবা অন্যান্য যে পরিচালন কার্যাবলী রয়েছে, এই সমস্ত কার্যাবলীর জন্য আমরা স্বল্প মেয়াদী ঋণ নিয়ে থাকি। সেই ঋণটা আমরা প্রাতিষ্ঠানিকভাবে নিতে পারি কিংবা অপ্রাতিষ্ঠানিকভাবেও নিতে পারি। আবার পক্ষান্তরে আমি যদি বলি যে একটি প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের স্থায়ী ব্যয় বা স্থায়ী সম্পদ ক্রয়ের ক্ষেত্রে আমরা কিন্তু দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস যেমন শেয়ার বিক্রি বা বন্ড বিক্রি, এর মাধ্যমে কিন্তু আমরা তহবিলটা সংগ্রহ করতে পারি। তো সবসময় মনে রাখতে হবে যে চলতি সম্পদ শুধু ক্রয় করলে চলবে না, সেই চলতি সম্পদগুলোর কিন্তু সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ করা অত্যন্ত দরকার। এবং আমাদের এই চ্যাপ্টারে, এই পুরো চ্যাপ্টারে স্বল্প এবং মধ্যমেয়াদী অর্থায়নে আমরা কিন্তু সবসময় এই পুরো চ্যাপ্টার মিলে স্বল্প এবং মধ্যমেয়াদী অর্থায়নের উৎস, সেখানে চলতি সম্পদ কিভাবে ব্যবস্থাপনা করতে হয়, অর্থাৎ চলতি সম্পদের মধ্যে যেই ভাগ আছে যেমন নগদ ব্যবস্থাপনা, মজুদ ব্যবস্থাপনা, প্রাপ্য বিল ব্যবস্থাপনা কিংবা চলতি মূলধন ব্যবস্থাপনা, এগুলো কিভাবে আসলে ম্যানেজ করতে হয় সেই বিষয়টাই কিন্তু আমাদের এই চ্যাপ্টারে অবতারণা করা হবে। অর্থাৎ আমরা যদি বলি যে এই পুরো চ্যাপ্টারের লক্ষ্যই কিন্তু আমাদের কি, যে আমাদের স্বল্প এবং মধ্যমেয়াদীর যেই অর্থায়নের উৎসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা সম্যক ধারণা লাভ করব। পাশাপাশি চলতি সম্পদ যেমন নগদ, প্রাপ্য বিল, মজুদ পণ্য বা চলতি মূলধন, এগুলো কিভাবে ম্যানেজ করতে হয় একটি প্রতিষ্ঠানে, সেই সমস্ত বিষয় কিন্তু আমরা একটু দেখব। ওকে, তো একটি কথা সবসময় আমাদের মনে রাখতে হবে, সবসময় মনে রাখবে যে একজন মুদি দোকানদারও যদি হয় তাহলে কিন্তু তার একটা ব্যবসা স্টার্ট করতে গেলে প্রথমেই তাকে একটি দোকান ঘর ক্রয় করতে হয়। আবার সেই দোকান ঘরটি কি করতে হয়, মনে করে যে সাজাতে হয়। সো এই যে দোকান ঘর কিনা এবং সাজানো, এর যে ব্যয়টা হয়, এগুলো কিন্তু সেই প্রতিষ্ঠানের জন্য একটি স্থায়ী খরচ হিসেবে গণ্য। ঠিক আছে, আর এই কাজটি করার জন্য সেই মুদি দোকানদারকে সবসময় দীর্ঘমেয়াদী অর্থায়ন করতে হয়।
ঠিক আছে। কিন্তু যখন বিক্রয়ের উদ্দেশ্যে তাকে বিভিন্ন ধরনের মালামাল কিনতে হয়, কাঁচামাল কিনতে হয় কিংবা পণ্য ক্রয় করতে হয় এবং সেই পণ্য ক্রয় করতে গেলে যে অর্থটা দরকার হয় সেটি কিন্তু তার স্বল্প মেয়াদী অর্থায়নের মধ্যে পড়ে যায়। ঠিক আছে। তো মনে রাখবে যে একটি প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের চলতি সম্পদ যেমন নগদ অর্থ, ব্যাংক জমা, প্রাপ্য বিল, মজুদ পণ্য, এই সম্পদগুলোর ব্যবস্থাপনাটার উপরই কিন্তু একটি প্রতিষ্ঠানের সফলতা বা ব্যর্থতা নির্ধারণ করা যায়। কেননা আমরা জানি যে পরিচালন অ্যাক্টিভিটিস থেকে একটি প্রতিষ্ঠানের কি হয়ে থাকে, নিট লাভ বা নিট ক্ষতি হয়ে থাকে এবং আমাদের চলতি সম্পদের ব্যাপক একটি প্রভাব এখানে থাকে। ঠিক আছে। তাই একজন ব্যবস্থাপককে কিন্তু সবসময় এই চলতি সম্পদগুলোর রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে বেশ সতর্ক দৃষ্টি দিতে হয়। আমরা মূলত এই অধ্যায়ে স্বল্প এবং মধ্যমেয়াদী অর্থায়ন নিয়ে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এতক্ষণ দেখো বারবার বলছি যে স্বল্প মেয়াদী অর্থায়ন, স্বল্প মেয়াদী অর্থায়ন। তাহলে আসলে স্বল্প মেয়াদী অর্থায়নটা কাকে বলে এটা আমাদের জানা খুবই দরকার। আমরা দেখো স্লাইডে দেখতে পাচ্ছি যে আমরা এতক্ষণে মানে হয়তোবা জেনে গিয়েছি যে স্বল্প মেয়াদী অর্থায়ন হচ্ছে যে অর্থায়নটা আমরা 1 বছর বা তার কম সময়ের জন্য আমরা অর্থায়ন করব, সেটাকে বলবো কি আমরা স্বল্প মেয়াদী অর্থায়ন। অর্থাৎ যে অর্থায়নের মেয়াদটা হবে কি 1 বছরের কম, সেটা 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস, অর্থাৎ বিলো 1 ইয়ার, 1 বছরের নিচে হতে হবে। সেই ধরনের অর্থায়নকে আমরা স্বল্প মেয়াদী অর্থায়ন বলে থাকি। তাহলে এই স্বল্প মেয়াদী অর্থায়নগুলো কেন আমরা করে থাকি? মনে রাখবে যে স্বল্প মেয়াদী অর্থায়নটা আমরা মূলত করে থাকি আমাদের বিভিন্ন ধরনের চলতি মূলধনের প্রয়োজন মেটানোর জন্য, চলতি সম্পদ ব্যবস্থাপনা করার জন্য, আমাদের দৈনন্দিন কার্যাবলী সম্পাদন করার জন্য, যেমন পণ্য ক্রয় করা, বেতন প্রদান করা, বিজ্ঞাপন প্রদান করা বা অন্যান্য যে কোনো ধরনের পরিচালন সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করার জন্যই কিন্তু আমরা স্বল্প মেয়াদী অর্থায়নটা করে থাকি। তাহলে এই স্বল্প মেয়াদী অর্থায়নের প্রধান দুটি বৈশিষ্ট্য হচ্ছে যেটি 1 বছর বা তার চেয়ে কম সময়ের জন্য হবে, আর 2 নাম্বার হচ্ছে যে স্বল্প মেয়াদী অর্থায়ন অবশ্যই একটি প্রতিষ্ঠান তার দৈনন্দিন চলতি মূলধনের প্রয়োজন বা চলতি মূলধনের ঘাটতি মেটানোর জন্যই কিন্তু এটা ব্যবহার করা হবে। এছাড়াও এই স্বল্প মেয়াদী অর্থায়নের যে আরো কিছু বৈশিষ্ট্য আছে আমরা সেটা দেখে নেব। আমরা একটু যাই স্লাইডে, দেখো যে আমাদের স্বল্প মেয়াদী মানে অর্থায়নের যদি আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে প্রথমটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা আগেও দেখেছি যে মেয়াদ। আমরা একটু আগে বলেছি যে স্বল্প মেয়াদী অর্থায়নের মেয়াদ হবে কি 1 বছর বা তার কম সময়ের জন্য। ঠিক আছে। আর 1 বছর বা তার থেকে বেশি সময় এবং 3 বছরের মধ্যে হলে সেটি হবে মধ্যমেয়াদী অর্থায়ন, আর মোর দ্যান 5 ইয়ার্স হলে সেটা হবে আমাদের কি দীর্ঘমেয়াদী অর্থায়ন। ঠিক আছে। তারপরে দেখো যে স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস, অর্থাৎ এই স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস প্রাতিষ্ঠানিক উৎস হতে পারে কিংবা অপ্রাতিষ্ঠানিক উৎস হতে পারে। প্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে আমাদের ব্যাংক ঋণ হতে পারে, ব্যাংক থেকে আমরা নিতে পারি ঋণ। আবার ব্যাংক ঋণের ক্ষেত্রে আবার বিভিন্ন ধরনের আমাদের ঋণ আছে, জামানত যুক্ত আছে, জামানতবিহীন আছে। অর্থাৎ এই স্বল্পমেয়াদী অর্থায়ন আমরা প্রতিষ্ঠান বা অর্থাৎ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থেকে আমরা নিতে পারি। আবার বিভিন্ন ধরনের অপ্রাতিষ্ঠানিক উৎস আছে, যেমন আমাদের ধার করে, ঋণ করে, আমরা পাশের অন্যজনের কাছ থেকে ধার করে, এইভাবে কিন্তু আমরা আমাদের স্বল্প মেয়াদী অর্থায়নের ব্যবস্থাটা করতে পারি। ঠিক আছে। তারপরে দেখো যে ব্যবহারটা এটা সবসময় এই স্বল্প মেয়াদী অর্থায়ন যেটা, সেটা সবসময় একটি প্রতিষ্ঠানের চলতি মূলধনের ঘাটতি মেটানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর আনুষ্ঠানিকতার বিষয় হচ্ছে যে স্বল্প মেয়াদী অর্থায়ন যেহেতু 1 বছর এবং কম সময়ের জন্য নেওয়া হয়, তাই এর আনুষ্ঠানিকতা বা এর সাথে রিলেটেড যে বিষয়গুলো রয়েছে এগুলো আনুষ্ঠানিকতা একটু কম। আমরা জানি যে ব্যাংক থেকে ঋণ নিতে গেলে বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে গেলে আমরা দেখি যে সেখানে বিভিন্ন ধরনের জামানত দিতে হয়, কিংবা সেখানে মনে করো যে মর্গেজ অথবা অন্য মানে বিভিন্ন ধরনের কাগজপত্রের একটা বিষয় আছে। কিন্তু আমাদের এই স্বল্প মেয়াদী অর্থায়নের ক্ষেত্রে এতটা আনুষ্ঠানিকতা পালন করতে হয় না। মূলত মনে রাখবে যে স্বল্প মেয়াদী অর্থায়ন অনেকটাই ঋণদাতা এবং ঋণ গ্রহীতার পারস্পরিক যে আস্থা এবং সম্পর্ক, সেখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি এই ঋণটা পাওয়া যেতে পারে। তারপরে দেখো বলেছে যে তহবিলের ব্যয়, অর্থাৎ এই স্বল্প মেয়াদী অর্থায়নের যে তুমি টাকাটা নিবে ঋণ হিসেবে, এই তহবিল ব্যবস্থাপনাটা খুবই স্বল্প সময়ের জন্য এবং এই তহবিলের ব্যয়টাও তুলনামূলকভাবে অনেক কম। ঠিক আছে। এরপরে দেখো জামানত, স্বল্প মেয়াদী অর্থায়নের ক্ষেত্রে কোনো জামানতের প্রয়োজন হয় না। অর্থাৎ আমি আবারও বলছি যে এখানে ঋণদাতা এবং ঋণ গ্রহীতার মধ্যে বা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটি পারস্পরিক সদিচ্ছাসের এখানে বিষয় রয়েছে। ঠিক আছে। এরপরে দেখা বলেছে যে ঋণের পরিমাণ, যেহেতু এটি 1 বছরের কম সময়ের জন্য, এর তহবিল ব্যয় খুবই কম, এর আনুষ্ঠানিকতা কম, এতে জামানত নিতে হয় না, তাই মনে রাখবে যে এই স্বল্প মেয়াদী অর্থায়ন সাধারণত একটু ছোট পরিমাণের হয়ে থাকে, অর্থাৎ কম অ্যামাউন্টের হয়ে থাকে।
ঠিক আছে। তারপরে বলেছে ঋণের নবায়ন সুবিধা। নবায়ন সুবিধা মানে যে এই ঋণটা যেটা স্বল্প মেয়াদী ঋণ নেওয়া হলো, যদি ওই ঋণদাতা এবং ঋণ গ্রহীতার মধ্যে একটি ভালো সম্পর্ক বিরাজ করে, তাহলে দেখা যায় যে ওই ঋণ গ্রহীতা যে কোনো সময় ঋণদাতাকে টাকাটা পরিশোধ করতে পারে। অর্থাৎ এখানে এটা খুবই ফ্লেক্সিবল, মানে নমনীয়। এক কথায় ঋণদাতা এবং ঋণ গ্রহীতার মধ্যে একটি ভালো সম্পর্ক আমাদের কি থাকতে হবে, তাহলে এটা নবায়ন সুবিধা পাওয়া যাবে। তারপরে মানে দেখো এখানে বলেছে যে সহজ শর্ত এবং কম ঝুঁকি। আমি আগে বলেছি যেহেতু এটিতে তহবিলের ব্যয় কম এবং এতে জামানত আবার দিতে হয় না, এবং পাশাপাশি ঋণের পরিমাণ, টাকার পরিমাণও কম থাকে, বিধায় এখানে শর্তগুলো খুবই শিথিলযোগ্য এবং এর ঝুঁকিটাও কিন্তু অনেক কম। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের স্বল্প মেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থী, এই স্বল্প মেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্য থেকে সরাসরি তো প্রশ্ন আসে না, বা প্রশ্ন আসলেও তোমরা কিন্তু এখান থেকে লিখতে পারবে। আবার আমি যদি একটি প্রশ্নের বৈশিষ্ট্য জানতে পারি, তাহলে অবশ্যই এখান থেকে আমি কি এর সুবিধা এবং অসুবিধাটাও লিখতে পারবো। তোমরা যদি এই বৈশিষ্ট্যগুলো একটু ভালো করে মনে করো যে পড়ো, তাহলে অবশ্যই এখান থেকে সুবিধা এবং অসুবিধাটাও লিখতে পারবে। তাই আমি আলাদা করে সুবিধা এবং অসুবিধা পড়াবো না, তোমরা অবশ্যই বৈশিষ্ট্যটা ভালো করে বই থেকে পড়বে, তাহলে সুবিধা এবং অসুবিধার অ্যান্সারটা তোমরা করতে পারবে। এরপরে দেখো আমাদের খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, সেটি হচ্ছে এই স্বল্প মেয়াদী অর্থায়ন কোন কোন উৎস থেকে নেওয়া যেতে পারে। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের তার দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য, তার দৈনন্দিন কার্যাবলী মেটানোর জন্য কোন কোন উৎস থেকে 1 বছর বা তার কম সময়ের জন্য অর্থটা কালেক্ট করতে পারে। তো সেক্ষেত্রে আমি আগেই একবার বলে দিয়েছি যে স্বল্পমেয়াদী অর্থায়নের মূলত দুটি উৎস, একটি হলো অপ্রাতিষ্ঠানিক উৎস আর একটি হলো প্রাতিষ্ঠানিক উৎস। তুমি নাম শুনেই বুঝতে পারছো, অপ্রাতিষ্ঠানিক মানে যেখানে কোনো প্রতিষ্ঠান জড়িত নেই, আর প্রাতিষ্ঠানিক মানে যেখানে একটি নির্দিষ্ট একটি বিধিসম্মত একটি প্রতিষ্ঠান জড়িত আছে, সেটি হলো প্রাতিষ্ঠানিক উৎস। তো আমাদের প্রথমে আমরা একটু প্রাতিষ্ঠানিক উৎস নিয়ে কথা বলি, তারপরে আমরা অপ্রাতিষ্ঠানিক উৎসতে যাব। দেখো প্রাতিষ্ঠানিক উৎসতে যদি যাই, তো প্রাতিষ্ঠানিক উৎসের আমাদের দুটি উৎস রয়েছে, একটি হচ্ছে মুদ্রা বাজারের ঋণ আর আরেকটা হলো ব্যাংক ঋণ। তোমরা ইতোমধ্যে আর্থিক বাজারের আইনগত দিক যেটি আছে দ্বিতীয় চ্যাপ্টার, সেখানে আমরা জানি যে বাজার আমাদের আর্থিক বাজার দুই ধরনের, একটি হচ্ছে মুদ্রা বাজার আর একটা হচ্ছে মুদ্রা বা অর্থ বাজার, আর আরেকটা হচ্ছে আমাদের মূলধন বাজার। তো এই মুদ্রা বা অর্থ বাজারের প্রধান অভিভাবক কিন্তু আমাদেরকে কেন্দ্রীয় ব্যাংক, অর্থাৎ আমাদের যে ব্যাংকগুলো রয়েছে, যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো, সবগুলো কিন্তু মুদ্রা বাজারের এরা কাজ করে থাকে বা অর্থ বাজারে এরা কাজ করে থাকে। সো এই মুদ্রা বাজারের বিভিন্ন ধরনের ডকুমেন্টস এখানে কিন্তু আমাদের ঋণ হিসাবে কাজ করে থাকে, যেমন বাণিজ্যিক পত্র, আবার ব্যাংকের স্বীকৃতি পত্র। তোমরা বাণিজ্যিক পত্র বা কমার্শিয়াল পেপারস কিংবা ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্স, এগুলো কি তোমরা নিশ্চয়ই সেকেন্ড চ্যাপ্টারে পড়েছো। তো একটি প্রতিষ্ঠান, বড় বড় কোম্পানি বা কর্পোরেশন গুলো এই বাণিজ্যিক পত্র কিংবা ব্যাংকের স্বীকৃতি পত্র ইস্যুর মাধ্যমে কিন্তু তারা স্বল্প মেয়াদে 2 মাস 3 মাস বা 6 মাস বা 1 বছরের জন্য তারা তাদের তহবিল ঘাটতিটা পূরণ করে নিতে পারে। পক্ষান্তরে আমরা যদি আমাদের আরেকটি উৎস যে ব্যাংক ঋণের যায়, তাহলে সেখানেও কিন্তু আমরা দেখতে পাই যে বিভিন্ন প্রতিষ্ঠানের, সেটা ছোট হোক বড় হোক কিংবা মাঝারি যে প্রতিষ্ঠানই হোক না কেন, স্মল অর মিডিয়াম এন্টারপ্রাইজ যাই হোক না কেন, সব ধরনের প্রতিষ্ঠানই কিন্তু আমরা শেষ পর্যন্ত যদি কারো কাছ থেকে, কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে, মহাজনের কাছ থেকে যদি কোনো সুযোগ সুবিধা বা কোনো ঋণ কালেক্ট করতে না পারি, তখন আমরা কিন্তু দ্বারস্থ হই একটা ব্যাংকের। ঠিক আছে, সো এই ব্যাংক ঋণটা কিন্তু আমরা জানি যে একটা ব্যাংক দুই ধরনের ঋণ দিতে পারে, একটা জামানত যুক্ত আর একটা জামানত মুক্ত। তো যাই হোক, সেক্ষেত্রে আমরা এই জামানত যুক্ত, জামানত মুক্ত কিংবা বিভিন্ন ধরনের ঋণ রেখা, ঘূর্ণায়মান ঋণ রেখা, লেনদেন ঋণ, মজুদ পণ্য এর বিপরীতে ঋণ, এই ধরনের বিভিন্ন ধরনের ঋণের মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠান তার স্বল্প মেয়াদী অর্থায়নটা করতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থী, যে তাহলে কি হলো যে স্বল্প মেয়াদী অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস হচ্ছে দুইটা, একটা হচ্ছে মুদ্রা বাজার থেকে ঋণ আর অন্যটি হচ্ছে ব্যাংক থেকে ঋণ। আর মুদ্রা বাজারের ঋণের দুটি প্রধান বিষয় হচ্ছে, একটি হলো বাণিজ্যিক পত্রের মাধ্যমে আর একটি হচ্ছে ব্যাংকের স্বীকৃতি পত্রের মাধ্যমে। আর ব্যাংক ঋণের ক্ষেত্রে জামানত যুক্ত হতে পারে কিংবা জামানত মুক্ত হতে পারে, সেক্ষেত্রে ঋণ রেখা থাকতে পারে, ঘূর্ণায়মান ঋণ রেখা থাকতে পারে, লেনদেন ঋণ হতে পারে কিংবা মজুদ পণ্যের বিপরীতে ঋণও হতে পারে। সো এই সবগুলো উৎস থেকে কিন্তু, এই সবগুলো প্রাতিষ্ঠানিক উৎস থেকে কিন্তু একটি প্রতিষ্ঠান তার স্বল্প মেয়াদী অর্থায়নটা করতে পারে। এখন আমরা
দ্বিতীয় বিষয় যেটি সেটিতে যাব, সেটি হলো অপ্রাতিষ্ঠানিক উৎস। অপ্রাতিষ্ঠানিক উৎস মানে তোমরা বুঝতে পারছো যে এখানে কোনো প্রতিষ্ঠান রিলেটেড নেই, কিন্তু এখানে অবশ্যই কোনো ব্যক্তি রিলেটেড রয়েছে। আমরা স্বাভাবিকভাবে আমাদের যখনই 10,000, 20,000 বা 50,000 টাকা বা 1 লক্ষ টাকা প্রয়োজন পড়ে, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কোনো প্রতিষ্ঠানের কাছে যাই না। আমরা সাথে সাথে আমাদের ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন এদের কাছে গিয়ে আমরা প্রথমে হাতটা পাতি যে আমাকে দাও, আমাকে দাও, আমি 2 মাস পরে বা 3 মাস পরে তোমাকে টাকাটা ফেরত দিয়ে দেব। তো এখানে দেখো যে ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন বা মহাজন কিংবা গ্রামের দিকে দেখবো যারা জোরদার ব্যক্তি বা যারা সুদে টাকা খাটায়, এক কথায়, ঠিক আছে, তারা কিন্তু আমাদের এখানে অপ্রাতিষ্ঠানিক উৎস হিসেবে, স্বল্প মেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস হিসেবে কাজ করে থাকে। ঠিক আছে, আবার একই সাথে আবার এরকম হতে পারে, মনে করো যে যারা সমজাতীয় যেসব প্রতিষ্ঠান আছে সেই সব প্রতিষ্ঠানও কিন্তু, একটা প্রতিষ্ঠান যদি তাদের মূলধন ঘাটতি হয়, সেই প্রতিষ্ঠানটা এগিয়ে এসে তাদেরকে সহায়তা করে থাকে, ঋণ প্রদানের মাধ্যমে সহায়তা করে থাকে। তো এখানে খেয়াল করে দেখো যে অপ্রাতিষ্ঠানিক উৎস হচ্ছে দুইটি, একটি হচ্ছে স্বতঃস্ফূর্ত অর্থায়ন, আর একটা হচ্ছে গ্রাম্য মহাজন বা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এগুলো। ঠিক আছে, তো এখানে খেয়াল করো স্বতঃস্ফূর্ত অর্থায়নে যাওয়ার আগে আমি একটু গ্রাম্য মহাজনের কথা একটু বলে নিই। আমরা এদের অস্তিত্ব গ্রামে কিন্তু অহরহ দেখতে পাই। আমরা সবাই গ্রামের মানুষ, আমরা গ্রামে দেখি যে মানে যারা জোরদার ব্যক্তি কিংবা যারা একটু বড়লোক শ্রেণীর ব্যক্তি, তাদের কাছ থেকে কিন্তু সবাই গিয়ে টাকা পয়সার সমস্যা হলে সেখান থেকে টাকাটা চেয়ে নেয়। কিন্তু গ্রাম্য মহাজন যারা, তারা কিন্তু সুদে টাকাটা দেয়। ঠিক আছে, তো এই ধরনের উৎস থেকে যখন ঋণটা নেওয়া হয়, এটার কিন্তু কোনো অ্যাকচুয়ালি কাগজে কোনো ভিত্তি থাকে না। ঠিক আছে, জাস্ট মৌখিক সম্পর্কের উপর কিন্তু এই টাকাটা প্রদান করে গ্রাম্য মহাজন। তো এই গ্রাম্য মহাজন কিন্তু একটা অপ্রাতিষ্ঠানিক উৎস, অর্থাৎ এখান থেকে যে কোনো সময়ে আমরা স্বল্প পরিমাণে, স্বল্প টার্মসে, কিছু মাত্র সুদ দিয়ে কিন্তু আমরা এই গ্রাম্য মহাজনের কাছ থেকে ঋণটা পেতে পারি। আবার দেখো এই অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ নেওয়া কিন্তু একটি কি, যে এখানে আরো মনে করো যে একটু আনুষ্ঠানিকতা কম। জাস্ট মনে করো যে অনেক সময় দলিলটা দিয়ে দিলেই, বন্ধক রাখলেই সে কি করে দেয়, মানে একটা পরিমাণ টাকা ধরিয়ে দেয়। তোমরা বিভিন্ন ধরনের ছায়াছবি বা ছবিতে দেখেছো যে এই দলিলটা রেখে পরবর্তীতে তাকে ভিটা ছাড়া করে বাইর করে দিয়েছে। তো এটা হচ্ছে আমাদের গ্রাম্য মানে মহাজনের একটা বিষয়, যে এখান থেকে আমরা টাকাটা কালেক্ট করতে পারি। তো আমাদের সচরাচর ব্যবসায় প্রতিষ্ঠানে যে বিষয়টি হয় সেটি হচ্ছে স্বতঃস্ফূর্ত অর্থায়নের মাধ্যমে স্বল্প মেয়াদী অর্থায়ন। ঠিক আছে, তো এই স্বতঃস্ফূর্ত অর্থায়নটা কি, এটা সর্বপ্রথম তোমাকে একটু জানতে হবে। তো স্বতঃস্ফূর্ত অর্থায়ন মানেই একটি প্রতিষ্ঠান তার দৈনন্দিন ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনার সাথে সাথে অটোমেটিক্যালি যে ঋণের একটা সৃষ্টি হয়ে যায়, সেটি হচ্ছে স্বতঃস্ফূর্ত অর্থায়ন। ঠিক আছে, আমি আবারও বলছি যে একটি প্রতিষ্ঠান তার দৈনন্দিন কার্যাবলী সম্পাদনের সাথে সাথে দেখা যাবে যে এক ধরনের অর্থায়ন কার্যক্রম পরিচালিত হয়ে যাচ্ছে, এটাকে বুঝতেই পারছে না। এই ধরনের এই ধরনের অর্থায়নকে আমরা বলে থাকি কি, স্বতঃস্ফূর্ত অর্থায়ন। তো এই স্বতঃস্ফূর্ত অর্থায়নকে আমরা তিনটি ভাগে ভাগ করে থাকি। একটি হলো ব্যবসায়ী ঋণ, আর একটি হলো অগ্রিম গ্রহণ। অগ্রিম গ্রহণ মানেই মনে করো যে ক্রেতার কাছ থেকে অগ্রিম গ্রহণ। আর 3 নাম্বার হচ্ছে বকেয়া ব্যয় সমূহ। অর্থাৎ এই তিনটি কাজই কিন্তু দেখবা তোমরা প্রতিষ্ঠানে সচরাচর অহরহ এগুলো সংগঠিত হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাবো যে স্বতঃস্ফূর্ত অর্থায়ন কয়টি, 3টি। এর প্রকারভেদ 3টি। একটি হচ্ছে ব্যবসায় ঋণের মাধ্যমে, একটা হচ্ছে অগ্রিম ক্রেতার কাছ থেকে অগ্রিম গ্রহণের মাধ্যমে, আর একটি হলো বকেয়া ব্যয় সমূহের মাধ্যমে। এগুলো কিন্তু প্রত্যেকটা ব্যবসায় প্রতিষ্ঠানে এগুলো সম্পাদন করা সম্ভব হয়। সো আমরা একে একে আমরা স্বতঃস্ফূর্ত অর্থায়ন আলোচনা করবার পরে আমরা প্রাতিষ্ঠানিক উৎসের দিকে আমরা যাব। সো আমাদের প্রথম আজকে দেখো আলোচ্য বিষয় সেটি হলো যে স্বতঃস্ফূর্ত অর্থায়ন কাকে বলে। তো আমি আগে বলেছি যে এই স্বতঃস্ফূর্ত অর্থায়ন যেহেতু ব্যবসায়ের দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রম থেকে উদ্ভূত হয়, তাই এই স্বতঃস্ফূর্ত অর্থায়নগুলো সাধারণত সুদ মুক্ত স্বল্প মেয়াদী অর্থায়ন হিসেবে কাজ করে থাকে। আমি আবারও বলছি যে সুদ মুক্ত, কিন্তু খরচ নাই এমন কিন্তু বলা যাবে না। ঠিক আছে, সুদ মুক্ত এই অর্থে যে প্রাতিষ্ঠানিক বা ব্যাংক থেকে যদি তুমি ঋণ নাও, তাহলে ওখানে যে একটা সুনির্দিষ্ট হারে, একটা প্রিডিটারমাইন্ড হারে যে তোমাকে সুদ দিতে হতো, কিন্তু এই স্বতঃস্ফূর্ত অর্থায়নে আসলে ওই রকম কোনো লিখিত কোনো সুদ নেই। বাট এই অর্থায়ন যে একেবারে সুদ মুক্ত বা একেবারে খরচ মুক্ত, এটাও কিন্তু বলা যাবে না। তবে এর কোনো লিখিত সুদ নেই, এটি কিন্তু আমরা বলতে পারি। তাই মনে রাখবে যে স্বতঃস্ফূর্ত অর্থায়ন ব্যবসায়ের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম থেকে স্বতঃস্ফূর্তভাবে উদ্ভব হয় এবং এটি সুদ মুক্ত স্বল্প মেয়াদী অর্থায়ন। এর কোনো সুনির্দিষ্ট খরচ নেই, আবার একে আমরা জামানতবিহীন বলতে পারি। অর্থাৎ এই স্বতঃস্ফূর্ত অর্থায়নগুলোর ক্ষেত্রে
কোনো ধরনের জামানত প্রদান করতে হয় না। তোমরা একটু পরে উদাহরণে গেলে তোমরা এটা বুঝতে পারবে। তো এখানে খেয়াল করো শিক্ষার্থী যে এই স্বতঃস্ফূর্ত অর্থায়নে আমি বলেছি যে এটা তিনটা প্রকারভেদ। একটি হচ্ছে ব্যবসায়ী ঋণের মাধ্যমে হতে পারে স্বতঃস্ফূর্ত অর্থায়ন, একটা ক্রেতার কাছ থেকে অগ্রিম গ্রহণের মাধ্যমে হতে পারে স্বতঃস্ফূর্ত অর্থায়ন, আর একটা হচ্ছে বকেয়া ব্যয়ের মাধ্যমে হতে পারে স্বতঃস্ফূর্ত অর্থায়ন। ঠিক আছে, আমরা একে একে এই তিনটি বিষয়ই আমরা দেখবো আজকের ক্লাসে। তো দেখো, স্বতঃস্ফূর্ত অর্থায়নের প্রথম ভাগটি হচ্ছে আমাদের ব্যবসায়ী ঋণ। ঠিক আছে, তো এই ব্যবসায়ী ঋণ কি জিনিস একটু আমাদেরকে বুঝতে হবে। বুঝার পরে আমরা উদাহরণ দেব। তোমরা অবশ্যই এখান থেকে একটি অঙ্কও আসতে পারে, অঙ্ক কিন্তু আসে। তো দেখো, ব্যবসায়ী ঋণ হচ্ছে পণ্য। এই ব্যবসায়ী ঋণের ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে পণ্যটা ধারে ক্রয় বা বিক্রয় করা হয়। অর্থাৎ ব্যবসায়ী ঋণের ক্ষেত্রে সবসময় পণ্য ধারে ক্রয় বিক্রয় করা হয়। ঠিক আছে, এবং এতে কি ক্রেতার পুনরায় পণ্য বিক্রয়ের উদ্দেশ্য থাকতে হবে। অর্থাৎ ক্রেতা বিক্রেতার কাছ থেকে পণ্যটা ক্রয় করে নিয়ে আসে, সেই পণ্যটা আবার তাকে কি অন্য কারো কাছে বিক্রয়ের একটা উদ্দেশ্য থাকবে। এক কথায় পণ্য ক্রয় বিক্রয় হতে হবে, পণ্য ক্রয় বিক্রয় হতে হবে। এটা কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় হলে সেটাকে আমরা ব্যবসায় ঋণ বলতে পারবো না। তাহলে প্রথম শর্ত হচ্ছে ব্যবসায় ঋণের যে এটা অবশ্যই ধারে পণ্য ক্রয় বিক্রয় হবে এবং ক্রেতা অবশ্যই পণ্যটা ক্রয় করে নিয়ে এসে আবার কি করবে, আবার পুনরায় সে বিক্রি করবে। ঠিক আছে, এবং মনে রাখবে যে এই ব্যবসায় ঋণের ক্ষেত্রে এই ক্রেতা এবং বিক্রেতা যে দুটি পক্ষ আছে, এই দুটি পক্ষের ক্ষেত্রে কোনো আনুষ্ঠানিকতা পালন করতে হয় না। তো সাধারণত এই ব্যবসায় ঋণের মেয়াদ 1 থেকে 3 মাস হয়ে থাকে, আর এর জন্য কোনো কিসের প্রয়োজন হয় না, কোনো জামানতের প্রয়োজন হয় না। এটি কিন্তু আমাদের ব্যবসায় ঋণ। আমি আবারও বলছি, যখন একটি প্রতিষ্ঠান ধারে ক্রয় বিক্রয় করে থাকে, এই ধারে ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে অর্থায়নটা করা হয়ে থাকে সেটি হচ্ছে আমাদের ব্যবসায় ঋণ। আর এই ব্যবসায় ঋণের ক্ষেত্রে কোনো ধরনের তেমন কোনো আনুষ্ঠানিকতা পালন করতে হয় না। এর সাধারণ মেয়াদ 1 থেকে 3 মাস হয়ে থাকে। তবে এটিতে কোনো ধরনের কি লাগে না, জামানত গ্রহণ করতে হয় না। আমি আবারও যদি বলি যে ব্যবসায় ঋণের ব্যয় সবসময় নির্ভর করে বিক্রেতা কর্তৃক ক্রেতাকে প্রদত্ত শর্তের উপর। এটা খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস যে ব্যবসায় ঋণের ব্যয় সবসময় নির্ভর করবে কার উপর, যে বিক্রেতা যে শর্তে ক্রেতাকে পণ্য ক্রয়ের অনুমতি দিচ্ছে সেই শর্তের উপর। ঠিক আছে, আবার মনে রাখতে হবে যে এই ব্যবসায় ঋণটা কিন্তু একটা ধারাবাহিক ঋণ। ধারাবাহিক ঋণ মানে কি, আমরা সচরাচর ব্যবসায়ের ক্ষেত্রে দৈনন্দিন ভাবে কিংবা যেভাবে হোক না কেন প্রতিনিয়ত কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ধারে ক্রয় বিক্রয় হয়ে থাকে। ঠিক আছে, এবং এই ধারে ক্রয় বিক্রয় ছাড়া কিন্তু আমাদের ব্যবসায় পরিমণ্ডলে কোনো ধরনের বিজনেসই হয় না। সো এই ব্যবসায় ঋণটা কিন্তু আমাদের এক ধরনের ধারাবাহিক ঋণ। ঠিক আছে, আর এই ব্যবসায় ঋণের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে নগদ বাট্টার প্রস্তাব গ্রহণ না করলে ব্যবসায় ঋণের কোনো সৃষ্টি হবে না। আমি আবারও বলছি যে ব্যবসায় ঋণ যেহেতু ধারে পণ্য ক্রয় বিক্রয়ের মধ্যে থাকে, তাহলে এটা অবশ্যই কি হবে, এখানে একটা নগদ বাট্টার কারবারি বাট্টা তোমরা নিশ্চয়ই এতদিনে শিখে ফেলেছো যে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়কালে যে বাট্টা দেওয়া হয় সেটিকে কারবারি বাট্টা বলা হয়, আর দ্রুত টাকাটা আদায়ের জন্য যে বাট্টাটা দেওয়া হয় সেটাকে বলা হয় নগদ বাট্টা। ঠিক আছে, সো এই নগদ বাট্টার প্রস্তাব যদি গ্রহণ না করে তাহলে কিন্তু কখনোই ব্যবসায় ঋণের সৃষ্টি হবে না। ঠিক আছে, আর মনে রাখবে যে প্রস্তাব গ্রহণ করলে, অর্থাৎ নগদ বাট্টার যে একটা প্রস্তাব দিয়েছে, মনে করো বিক্রেতা ক্রেতাকে একটা প্রস্তাব দিয়েছে যে ভাই আপনি যদি 10 তারিখের মধ্যে টাকাটা পরিশোধ করেন তাহলে আপনাকে 2% লেস করব। যদি ক্রেতা ওই 2% সুবিধা নেই তাহলে কিন্তু কোনো ধরনের ব্যবসায় ঋণের সৃষ্টি হবে না। যখনই সে ওই 2% ঋণের বা 2% বাট্টার সুবিধা নিবে না, সে টাকাটা আরো ধরে রাখবে, আরো 20 দিন পরে সে টাকাটা পরিশোধ করবে। তার মানে কি ওই 20 দিনে সে ওই টাকাটা অন্য খাতে সে বিনিয়োগ করতে পারতো। সো মনে রাখবে যে নগদ বাট্টার প্রস্তাব যদি গ্রহণ করে তাহলে ক্রেতার কোনো ব্যবসায় ঋণ হয় না। ঠিক আছে, কিন্তু যখনই সে নগদ বাট্টা প্রত্যাখ্যান করে দেয় যে না আমি আপনাকে 10 দিনের মধ্যে টাকা দিব না, আপনাকে 20 দিন পরে একবারে সব টাকা দিয়ে দিব, আমি কোনো নগদ বাট্টা চাই না, তখনই সে কিন্তু সেটা কি হয়ে যাবে, আমাদের একটা ব্যবসায় ঋণ হয়ে যাবে। ঠিক আছে, আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা মানে ভালোভাবে বোঝার চেষ্টা করবো। সুপ্রিয় শিক্ষার্থী, আমি একটু বোর্ডের দিকে খেয়াল করি। দেখো, তো বোর্ডে যদি যাই আমি তাহলে দেখতে পাবো, দেখো মনে করো যে জহির একজন ক্রেতা, জহির হচ্ছে ক্রেতা, আর মনে করো যে ঢাকা ট্রেডার্স হচ্ছে একটা বিক্রেতা। ঢাকা ট্রেডার্স এটা হচ্ছে কি একটা বিক্রেতা। এখন জহির ক্রেতা আর ঢাকা ট্রেডার্স বিক্রেতা, তাহলে ঢাকা ট্রেডার্স
পণ্য জহিরের কাছে বিক্রি করবে। ঠিক আছে, এখন দেখা গেল যে জহির ঢাকা ট্রেডার্স এর কাছ থেকে 210 N30, খেয়াল করো, জহির ঢাকা ট্রেডার্স এর কাছ থেকে 210 N30 শর্তে 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করলো। আমি আবারও বলছি যে জহির একজন ক্রেতা, সে ঢাকা ট্রেডার্স বিক্রেতার কাছ থেকে 210 N30 শর্তে সে 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করলো। ঠিক আছে, ধারে পণ্য ক্রয় করলো। তাহলে এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে এইটা হচ্ছে শর্ত, এটা কি আমাদের শর্ত। সো এইটার মানে কি, এটাকে তোমাকে আগে বুঝতে হবে। 210 N30 মানে দেখো এই 30 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে, 30 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে। আমি আবারও বলছি 210 N30 এর শর্ত হচ্ছে যে 30 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে। যদি সে 10 দিনের মধ্যে পরিশোধ করতে পারে, 10 দিনের মধ্যে পরিশোধ করলে সে 2% কি পাবে, নগদ বার্তা পাবে। তো এই 210 N30 মানেই 30 দিনের মধ্যে তাকে টাকাটা পরিশোধ করতেই হবে। যদি সে 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করে তবে সে 2% বার্তা পাবে। এখন তাহলে জহির কি করবে, দেখো জহির 1 লক্ষ টাকা ধারে পণ্য এই 210 N30 শর্তে ঢাকা ট্রেডার্স এর কাছ থেকে ক্রয় করে নিয়েছে, ধারে ক্রয় করেছে, মানে তার কাছে টাকা নাই, বিধায় কিন্তু ঢাকা ট্রেডার্স তাকে এই শর্তে তাকে টাকাটা কি হয়েছে, তাকে পণ্য ক্রয়ের সুযোগ দিয়েছে, ধারে পণ্য ক্রয়ের সুযোগ দিয়েছে। তাহলে এখন খেয়াল করো, জহির যদি মনে করে যে আরে আমি তো যদি 10 দিনের মধ্যে এই টাকাটা শোধ করে দেই, 1 লক্ষ টাকা শোধ করে দেই, তাহলে আমি কি পাবো, 2% নগদ বার্তা পাবো। তাহলে 2% নগদ বার্তা হলে 2000 টাকা হয়, তার মানে তাকে এই 10 দিন পরে টাকাটা পরিশোধ করতে হবে কত, 98,000 টাকা। এই 10 দিন পরে তাকে দিতে হবে কত, 98,000 টাকা। যদি জহির 10 দিন পরে 98,000 টাকা দিয়ে দেয় তাহলে কোনো ব্যবসায় ঋণের সৃষ্টি হবে না। ঠিক আছে, এখন জহির করবে কি, দেখো ব্যবসায় ঋণ কখন সৃষ্টি হবে, জহির বলবে যে ভাই আমি 10 দিন পরে আমি টাকাটা দিতে পারবো না, আমি আপনাকে ওই 30 দিন পরে টাকাটা দিব, কেননা এখানে শর্তই আছে কি 30 দিন পরে টাকাটা দিতেই হবে। N30 মানে তোমার সর্বোচ্চ ঋণের ক্রেডিট পিরিয়ড, সিপি ক্রেডিট পিরিয়ড হচ্ছে সর্বোচ্চ 30 দিন, তোমাকে 30 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতেই হবে। ঠিক আছে, তাই জহির বলল ভাই আমি 2% বার্তা চাই না, আমি 2% বার্তা চাই না, আমি কি করব, আমি আপনাকে ওই 30 তারিখে টাকাটা পরিশোধ করব। এর কারণ হচ্ছে যে জহির এই যে 1 লক্ষ টাকা হাতে রাখলো, দিল না ঢাকা ট্রেডার্সকে, তখন এই 1 লক্ষ টাকাটা দিয়ে সে অন্য জায়গাতে বিনিয়োগ করবে। বিনিয়োগ করলে দেখা যাবে যে এখানে সে 2% 2000 টাকা ছাড় পেত, কিন্তু অন্য জায়গাতে বিনিয়োগ করে সে আরো 10,000 টাকা লাভ করছে এক মাসে। ঠিক আছে, তাহলে এই যে এই সুবিধাটা নিল, সে অর্থটা পরিশোধ করলো না, সে অর্থটা কি করলো না, এই বাটার সুবিধাটা নিয়ে পরিশোধ করলো না, অর্থটা নিজের কাছে ধরে রাখলো, ধরে রেখে সে অন্য জায়গাতে আবার বিনিয়োগ করলো। এইটাই হচ্ছে আমাদের কি ব্যবসায় ঋণ। ঠিক আছে, মনে রাখবে যে সব ধরনের ব্যবসায় ঋণ এই ধারে ক্রয় বিক্রয়ের এই শর্তের উপরই নির্ভর করে থাকে। ঠিক আছে, যদি বার্তার সুযোগ গ্রহণ করে কোন ধরনের ব্যবসায় ঋণের সৃষ্টি হবে না। যদি সে ওই বার্তার সুযোগ গ্রহণ না করে অন্যত্র বিনিয়োগ করে, তার মানে কি, দেখো ঢাকা ট্রেডার্স একে 1 লক্ষ টাকার পণ্য দিয়েছে, মাঝখান থেকে একে সময়ও দিয়েছে 30 দিন, একে 1 লক্ষ টাকা 30 দিনের মধ্যে দিতে হবে না। এখন জহির যদি একটু চালাক হয়, অবশ্যই সে চালাক, সে 1 লক্ষ টাকা কি করবে, ওকে না দিয়ে 30 দিন পরে দেবে, কিন্তু এর মধ্যে সে আর এক জায়গাতে টাকাটা বিনিয়োগ করে ওখান থেকে 5,000 টাকা লাভ করবে। ঠিক আছে, লাভ করে নিয়ে এসে সে ওই 30 তারিখে তাকে 1 লক্ষ টাকা দিয়ে দিবে। দেখো তার লাভ হবে 5 লাখ, মানে 5,000। যদি সে 10 দিনের মধ্যে দিত তাহলে কি হতো, তার 2% কম পেত, তাহলে 2% তো 2,000 হতো, আর তাহলে মাঝখান থেকে সে 3,000 টাকা এর মধ্যে করে ফেলছে।
ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ব্যবসায় ঋণ। এই ব্যবসায় ঋণগুলো মনে রাখতে হবে যে এই সব সময় কি হয়ে থাকে, এগুলো ধারে ক্রয় বিক্রয়ের মাধ্যমে হয়ে থাকে। আর ধারে ক্রয় বিক্রয়ের শর্তটাই হচ্ছে এখানে ব্যবসায় ঋণের মূল ভিত্তি। যদি শর্তে নগদ বার্তার কথা উল্লেখ থাকে এবং সেই নগদ বার্তা যদি ক্রেতা, আমি আবারও বলছি, ক্রেতা যদি সেই নগদ বার্তাটা গ্রহণ করে নেয় তাহলে কোনো ব্যবসায় ঋণের সৃষ্টি হবে না। যদি সে এই নগদ বার্তাটা গ্রহণ না করে তবেই ব্যবসায় ঋণের সৃষ্টি হবে। আমি আবারও বলছি, দেখো এখানে শর্তটা হয়তো তোমরা অনেকে বুঝতে পারোনি। এই যে 210 পরিশোধ করতেই হবে। যদি সে 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে তাহলে 2% হারে বার্তা পাবে। ঠিক আছে। একইভাবে আমি যদি 15 নিট 60, এর মানে হচ্ছে যে তাকে 60 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে। যদি সে 15 দিনের মধ্যে টাকা পরিশোধ করে তাহলে সে 3% হারে কি পাবে, নগদ বার্তা পাবে। বার্তা মানে ছাড়, সে নগদ টাকায় ছাড় পাবে। কত পার্সেন্ট? 3%। তোমাকে কিন্তু এগুলো, এই ইন্ডিকেশন গুলো তোমাকে পড়া শিখতে হবে। আবার আমি যদি বলি, খেয়াল করে দেখো, 420 N80, এইটা যদি বলি এর মানে কি? এর মানে হচ্ছে যে তোমাকে 80 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতেই হবে, করে দিতেই হবে। যদি তুমি 20 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করো তাহলে যা তোমার থেকে টাকা পেতো তার উপর কি 4% তুমি কি পাবা, নগদ বার্তা পাবে। ঠিক আছে। এটি হচ্ছে আমাদের এই ব্যবসায় ঋণের ক্ষেত্রে শর্ত। যদি এই 4% বার্তা সুবিধা মনে করো গ্রহণ না করে তবেই ব্যবসায় ঋণের সৃষ্টি হবে। আর যদি গ্রহণ করে নেয় তাহলে তো কোনো ঋণ নেই, তাকে টাকাটা পরিশোধ করতে হবে। সে ছাড় পাবে, ছাড় পেলে টাকাটা তাকে পরিশোধ করে দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আসলে এই আমাদের ব্যবসায় ঋণটা কিভাবে সৃষ্টি হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের, আমরা একটু স্লাইডে যাই, দেখো যে আসলে এই ব্যবসায় ঋণের কি কোনো ব্যয় আছে? ব্যবসায় ঋণের কি কোনো ব্যয় আছে? মনে রাখবে এই প্রশ্নটা কিন্তু বারবার পরীক্ষাতে অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসে। তো এর বিষয়টা হচ্ছে এরকম যে ব্যবসায় ঋণের ব্যয় আমাদের ব্যাংক ঋণের মতো নয় যে ওখানে একটা নির্দিষ্ট হারে একটা কি দিতে হয়, সুদ দিতে হয়। ঠিক আছে। আসলে ব্যবসায় ঋণের ব্যয়টাই হচ্ছে এই যে দেখো, যদি সে 2% বার্তা সুবিধাটা গ্রহণ করতো তাহলে 2000 টাকা সে কম পেত, কিন্তু সে করছে না বিধায় তাকে এই যে 30 দিন পরে 2000 টাকা প্রদান করতে হচ্ছে। এইটি হচ্ছে আমাদের ব্যবসায় ঋণের ব্যয়। তাই মনে রাখবে যে আসলে ব্যবসায় ঋণের অবশ্যই ব্যয় আছে। অর্থাৎ আমরা যদি একটু দেখে নেই, খেয়াল করে দেখো যে বিক্রেতা কর্তৃক তাড়াতাড়ি ঋণের বা ধারে বিক্রিত পণ্যের অর্থ পরিশোধের জন্য প্রদেয় বার্তার অর্থ সুযোগ না নেওয়ার ফলে যদি সে 2000 টাকা ছাড় নিয়ে নেয় তাহলে কোনো ব্যবসায় ঋণের সৃষ্টি হবে না। সে 2000 টাকা এখন দিবে না, সে 30 দিনে পরে দিবে। এই যে একটা রিস্ক নিল যে আমি 2000 টাকা দিব না, ঠিক আছে আপনাকে 2000 টাকা বেশি দিব, তাহলে এই যে 2000 টাকা তাকে 20 দিন পরে বেশি দিতে হবে। এই 2000 টাকাই হচ্ছে আমাদের কি, ব্যবসায় ঋণের অ্যাকচুয়ালি ব্যয়। ঠিক আছে। অর্থাৎ বিক্রেতা যে শর্তটা দিল সেই শর্ত অনুযায়ী যদি সে প্রদেয় বার্তার অর্থ সুযোগ যদি সে কোনো ক্রেতা না করে, ওই সুযোগটা যদি ক্রেতা না নেয়, তখন সে যে পরিমাণ বার্তা সে পেত কিন্তু সে পাবে না, কারণ সে অর্থটা পরিশোধ করবে না, তখন সে পরিমাণ অর্থকে কিন্তু আমরা বলে থাকি ব্যবসায় ঋণের ব্যয়। আসলে ব্যবসায় ঋণের অবশ্যই কি আছে, ব্যয় আছে। তবে এটার কোনো প্রিডিটারমাইন্ড রেট ওই ব্যাংক ঋণের মতো একেবারে বাধা ধরা কোনো নিয়ম নেই। ঠিক আছে। তাহলে এখন আসো আমরা একটু অঙ্কে চলে যাই। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই ব্যবসায় ঋণের ব্যয়টা কিভাবে নির্ধারণ করতে, আমরা একটু স্লাইডে চলে যাই। দেখো ব্যবসায় ঋণের ব্যয় কিভাবে নির্ধারণ করতে হয়। এই প্রশ্নটি যাওয়ার আগে আমাদের খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যে ব্যবসায় ঋণের এই ব্যয়টা কে বহন করে? এটা কি ক্রেতা বহন করে নাকি বিক্রেতা বহন করে? এই প্রশ্নটা কিন্তু খুবই অনেকবার আমাদের অনুধাবনমূলক প্রশ্ন এসেছে যে ব্যবসায় ঋণের ব্যয়টা কে বহন করে, ক্রেতা নাকি বিক্রেতা? তো মনে রাখবে যে নরমালি ব্যবসায় ঋণের ব্যয় ক্রেতাকেই বহন করতে হয়। যেমন এখানে আমাদের 2 লক্ষ টাকা ছাড় পেত, সে না পেয়ে 30 দিন পরে তাকে 1 লক্ষ টাকায় দিবে। অর্থাৎ তাকে দেওয়া লাগতো 98,000 টাকা, সে 20 দিন পরে এই যে 30 তারিখের পরে সে 1 লক্ষ টাকায় দিবে। তাহলে ক্রেতায় নিশ্চিতভাবে কি আমাদের ব্যবসায় ঋণের ব্যয়টা পরিশোধ করে থাকে। কিন্তু এখানে মার্কেটের একটা ফ্যাক্টর আছে। মার্কেটের ফ্যাক্টর হচ্ছে যে বাজার যদি একচেটিয়া বাজার হয়, একচেটিয়া বাজার মানে যে বিক্রেতা তার একচ্ছত্র আধিপত্য বিস্তার করে, মানে বিক্রেতার সংখ্যা যদি একটা হয় আর ক্রেতার সংখ্যা যদি অনেকগুলো হয়, তখন কি করে ওই বিক্রেতা যেই ব্যয় হয় বা তার যে খরচটা হয়
এই এই খরচটা সে কার উপর চাপিয়ে দেয়, ওই ক্রেতার উপর চাপিয়ে দেয়, তখন ক্রেতা সেই ব্যবসায় ঋণের ব্যয় বহন করতে বাধ্য থাকে, যদি সেটা কোন বাজার হয়, একচেটিয়া বাজার বা মনোপলি মার্কেট হয়। ঠিক আছে, কিন্তু বাজারটি যদি প্রতিযোগিতামূলক হয়, মানে কি অনেকগুলো বিক্রেতা আছে কিন্তু ক্রেতা আছে একজন, ঠিক আছে, অর্থাৎ বাজার যদি প্রতিযোগিতামূলক হয়, তখন প্রতিযোগিতামূলক বাজারে করে কি, যে ওই বিক্রেতাই এই ব্যবসায় ঋণের ব্যয়টা বহন করে সে ক্রেতাকে ধরে রাখে। কেননা প্রতিযোগিতামূলক বাজারে কিন্তু ক্রেতাই হচ্ছে সেরা। ঠিক আছে, ওই ক্রেতাকে নিয়েই কিন্তু অন্য সবাই কাজ কারবার করে। সো ওই প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতা সবসময় চিন্তা করে যে কিভাবে ক্রেতাকে আরো সুযোগ সুবিধা দিয়ে আমার প্রতিষ্ঠানে ধরে রাখি, আরো বেশি তার কাছে বিক্রি করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে বিষয়টা এরকম হলো যে ব্যবসায় ঋণের ব্যয় একচেটিয়া বাজারে ক্রেতাকেই বহন করতে হয়, আর প্রতিযোগিতামূলক বাজারে বহন করে কে? এটা বিক্রেতা। কেন বিক্রেতা বহন করে? কারণ বিক্রেতা তার ক্রেতাকে, তার ভোক্তাকে, তার গ্রাহককে ধরে রাখতে চায়, তাকে এক্সট্রা কিছু সুযোগ সুবিধা দিয়ে। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্যবসায় ঋণের ব্যয় বা ব্যবসায় ঋণের খরচ এটা আমরা কিভাবে নির্ধারণ করতে পারি? ঠিক আছে, তো দেখো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ যে ব্যবসায় ঋণের ব্যয়ের একটা সূত্র আছে। সূত্রটি হচ্ছে, দেখো যে নগদ বাট্টার হার ডিভাইডেড বাই 100 মাইনাস নগদ বাট্টার হার ইনটু 360 ভাগ ঋণের মেয়াদ মাইনাস নগদ বাট্টার মেয়াদ। আমরা এই সূত্রটা দিয়ে কিন্তু আমরা অনেকগুলো অঙ্ক সমাধান করবার চেষ্টা করব। তো এখানে দেখো যে ব্যবসায় ঋণের ব্যয়, এই ব্যবসায় ঋণের ব্যয়কে আমরা দেখো আমরা সূত্রের মাধ্যমে দেখাতে পারি। তো ব্যবসায় ঋণের ব্যয়কে আমরা এই যে দেখো কেটিসি দ্বারা প্রকাশ করি, অর্থাৎ কস্ট অফ ট্রেড ক্রেডিট। খেয়াল করো, এখানে কেটিসি মানে হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিট। সো কেটিসি শব্দের ফুল মিনিং কস্ট অফ ট্রেড ক্রেডিট। ঠিক আছে, তাহলে এই কেটিসিটা আমরা কিভাবে নির্ধারণ করতে পারি? দেখো, এটা সূত্র হচ্ছে সিডি ভাগ 100 মাইনাস সিডি ইনটু 360 ডিভাইডেড বাই সিপি মাইনাস ডিপি ইনটু কি 100। কেননা আমরা ব্যবসায় ঋণের ব্যয়ের হার বা পার্সেন্টেজটা নির্ণয় করব। তো সেক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে সিডি ডিভাইডেড বাই 100 মাইনাস সিডি ইনটু 360 ভাগ সিপি মাইনাস ডিপি ইনটু কি 100। এখানে খেয়াল করে দেখো, সিডি হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট, আর এখানে আর কি আছে আমাদের? সিপি মানে হচ্ছে টোটাল ক্রেডিট পিরিয়ড, টোটাল ক্রেডিট পিরিয়ড, আর ডিপি হচ্ছে টোটাল ডিসকাউন্ট পিরিয়ড, ডিসকাউন্ট পিরিয়ড। তাহলে কি হলো? সিডি ফর ক্যাশ ডিসকাউন্ট, আর এখানে সিপি মানে কি আমাদের এখানে ক্রেডিট পিরিয়ড, আর ডিপি মানে কি আমাদের ডিসকাউন্ট পিরিয়ড। ঠিক আছে, তাহলে এখন আমাদের অঙ্কে কিন্তু এই ক্যাশ ডিসকাউন্ট, এই ক্রেডিট পিরিয়ড এবং ডিসকাউন্ট পিরিয়ড এই সবগুলো কিন্তু আমাদের অঙ্কে দেওয়া থাকবে। ঠিক আছে, আমরা সেটা নিয়ে কিন্তু আমরা অঙ্কটা সমাধান করব। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমরা এখানে একটি অঙ্ক করার আগে আমরা আর দুটো জিনিস দেখে নিই। দেখো, আমরা এখানে বলে দিয়েছি ব্যবসায় ঋণের খরচ কে বহন করে। তোমরা ইতিমধ্যে এই প্রশ্নটার অ্যান্সার পেয়ে গেছো যে ব্যবসায় ঋণের খরচ একচেটিয়া বাজারে ক্রেতাকে বহন করতে হয়, আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কে বহন করে? বিক্রেতা বহন করে থাকে। আচ্ছা, এই স্বতঃস্ফূর্ত অর্থায়নে দেখো এতক্ষণ আমরা ব্যবসায় ঋণ নিয়ে কথাবার্তা বলেছি, এবং এই ব্যবসায় ঋণ কিভাবে সৃষ্টি হয়, কাকে বলে, কেন সৃষ্টি হয়, আবার এই ব্যবসায় ঋণের ব্যয় কে বহন করে, এগুলো পড়েছি। তাহলে এই ব্যবসায় ঋণের আমরা দেখেছি স্বতঃস্ফূর্ত অর্থায়নের একটা হচ্ছে ব্যবসায় ঋণ, তাহলে আরো দুইটা জিনিস থাকে কি, একটা হচ্ছে ক্রেতাদের নিকট থেকে অগ্রিম, আর আরেকটা হচ্ছে বকেয়া সমূহ। এগুলো কিন্তু আমাদের স্বতঃস্ফূর্ত অর্থায়নের আরো দুটি উৎস। তাহলে ক্রেতাদের নিকট থেকে অগ্রিম এই জিনিসটা কি একটু খেয়াল করে দেখো, যে ক্রেতাদের নিকট থেকে অগ্রিম মানেই মনে করো যে কাউকে তুমি কারো কাছে পণ্য বিক্রি করবে, তখন কি করবে, যে তার কাছ থেকে তুমি অগ্রিম টাকা নিয়ে পণ্যটা কিনে নিয়ে এসে তাকে পণ্যটা বিক্রি করবে। সাধারণত আমরা গ্রামে গঞ্জে দেখে থাকি ইটের ভাটা, দেখবা যে এই ইট ভাটা গুলো তো কিন্তু সবসময় ক্রেতাদের কাছ থেকে অগ্রিম, অর্থাৎ সামনে মৌসুম, সাপোজ এই শীতের সময় মৌসুম, সামনে মৌসুমে ইট উৎপাদন হবে, এখন এই ইট উৎপাদনের টাকা যে যারা ক্রেতা, যারা ইট কিনবে তাদের কাছ থেকে বলবে কি, ভাই আপনি ওই সময় তো 10,000 টাকা হাজার ইট, আপনি এখন টাকা দিলে আপনি 6,000 টাকা হাজার ইট পেয়ে যাবেন। তখন করে কি, গ্রামের মানুষ তখন কিন্তু এই আগেই ওই ইট ভাটার মালিককে টাকাটা দিয়ে দেয়। ঠিক আছে, আপনাকে আমি এখন টাকা দিলাম, আপনি সামনে শীতের সময়ে আবার আমাকে ইটটা আমাকে দিয়ে দিবেন। তো এইভাবে কি করে কি, যে ওই ইটের ভাটার ওই মালিক ওই টাকাটা নিয়ে এসে সে ওই টাকাটা
ওই ইটভাটাতে আসলে বিনিয়োগ করে থাকে। ঠিক আছে, তো এইভাবে ক্রেতাদের নিকট থেকে অগ্রিম গ্রহণ করে কিন্তু একটি প্রতিষ্ঠান তার দৈনন্দিন ব্যবসায় কার্যাবলী সম্পাদন করতে পারে। এরপরে দেখো বলেছে যে বকেয়া ব্যয় সমূহ। বকেয়া ব্যয় মানে মনে করো যে মজুরি বকেয়া, বেতন বকেয়া, বিজ্ঞাপন বকেয়া, অর্থাৎ বিভিন্ন ধরনের যে ব্যয়গুলো বকেয়া থাকে। বকেয়া থাকা মানে কিন্তু কি আমাকে টাকাটা পরিশোধ করতে হলো না। আর যদি আমি সাপোজ একটা হচ্ছে একজন আছে কর্মকর্তা আছে, তাকে বেতন দিতে হয় 50,000 টাকা। এখন তাকে যদি আমি কোনোভাবে ম্যানেজ করতে পারি যে ভাই আপনি 5 দিন পরে বেতনটা নেন, তাহলে কি করব, ওই 50,000 টাকা ওকে না দিয়ে 5 দিনের জন্য অন্য জায়গাতে আমি কি করব, বিনিয়োগ করে রাখবো। দেখা যাবে যে ওই 5 দিনের মধ্যে ওই 50,000 টাকায় আরো 1,000 টাকা সে মুনাফা করছে। হ্যাঁ, তাহলে কি হলো, টাকাটা কিন্তু ওই মনে করো যে যাকে বেতন দিব তার, বাট মাঝখান থেকে এই 50,000 টাকার 1,000 টাকা মুনাফা করছে কে, ব্যবসায়ী। তখন তাকে ওই 5 দিন পরে এসে আর 50,000 টাকা দিয়ে দিল। তো এইভাবে এই বকেয়াগুলোর মাধ্যমে বা এই বকেয়া ব্যয় সমূহের মাধ্যমে কিন্তু যদি আমরা ব্যয়গুলোকে বকেয়া করে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা সেই টাকাটা অন্য জায়গায় বিনিয়োগ করে ব্যবসায়ের জন্য মুনাফা অর্জন করতে পারি। সো এই বকেয়া ব্যয়সমূহ কিন্তু আমাদের স্বল্প মেয়াদী অর্থায়নের উৎস হিসেবে কাজ করে থাকে। তবে এখানে একটা কথা আছে যে অবশ্যই আমরা মানুষকে অবশ্যই বকেয়া ব্যয়টা কাজে লাগাবো, কিন্তু দীর্ঘমেয়াদে না। 10 দিন পরে টাকা দেওয়ার কথা আমাকে অবশ্যই 10 দিন পরে দিতে হবে। আমি যদি 10 দিন পরে টাকা দেওয়ার কথা কিন্তু 30 দিন পরে টাকা দেই, তাহলে প্রতিষ্ঠানের সুনাম কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর সুনাম নষ্ট হলে প্রতিষ্ঠানে আসলে ওই আর কোনো গ্রাহক আসতে চাইবে না, প্রতিষ্ঠান তখন কি হয়ে যাবে, তার বিক্রয়টা কমে যাবে, ফলে ক্ষতির সম্মুখীন হবে। সো আমি এই বকেয়া নিই আর অগ্রিম গ্রহণ করি আর ব্যবসায় ঋণ গ্রহণ করি না কেন, আমাকে অবশ্যই টাইমটা হতে হবে কি রিজনেবল, এবং সেটা অবশ্যই কি আমাদের যে দুটি পক্ষ আছে, ক্রেতা এবং বিক্রেতা, এই দুটি পক্ষের মধ্যে অবশ্যই একটা সুসম্পর্ক থাকতে হবে। সুসম্পর্ক ছাড়া আমাদের কখনোই কিন্তু স্বতঃস্ফূর্ত অর্থায়নটা ভালো হতে পারে না। ঠিক আছে, তো দেখো আমরা এই ব্যবসায় ঋণের একটা অঙ্ক করবো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখো যে এখানে আড়ং লিমিটেড একজন এর সম্ভাব্য 4 জন সরবরাহকারী আছে, তারা কোম্পানিকে বিভিন্ন ধরনের ব্যবসায় ঋণের শর্ত প্রদান করেছে, যা নিচে দেওয়া হলো। অর্থাৎ এই আড়ং লিমিটেড এই 4 জন সরবরাহকারীর কাছ থেকে ধারে পণ্য ক্রয় করেছে। এই 4টি কোম্পানি তাকে 4 ধরনের শর্ত দিয়েছে। আলিম দিয়েছে কি 110 নেট 30, তার মানে কি তাকে 30 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে। যদি সে 10 দিনের মধ্যে পরিশোধ করে তাহলে তাকে 1% নগদ বার্তা দেওয়া হবে। জামিল বলেছে যে মোট 80 দিন, অর্থাৎ 80 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে। যদি সে 20 দিনের মধ্যে টাকা পরিশোধ করে তাহলে তাকে 2% নগদ বার্তা দেওয়া হবে। আর মুনিম বলেছে যে না, 60 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করো, আর যদি 20 দিনের মধ্যে করতে পারো তাহলে 1% নগদ বার্তা পাবে। আর জিনিয়া বলেছে 310 নেট 30 নেট 55, মানে 55 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে না, অর্থাৎ 55 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতেই হবে। যদি সে 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে পারে তাহলে 3% সে কি পাবে, বার্তা, নগদ বার্তা পাবে। এখান থেকে আমি একটি অঙ্ক করে দেব, তোমরা আর 3টা করে দিবে। তাহলে দেখো বলেছে প্রত্যেক সরবরাহকারীর ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করো। তাহলে এখানে সরবরাহকারী কয়টা আছে, 4টা। তাহলে 4টার মধ্যে প্রথমে কে আছে, আলিম। তাহলে দেখো আলিমের ব্যবসায় ঋণের ব্যয়, আলিমের মানে আলিম প্রদত্ত, এক কথায় পড়ে, ঠিক আছে, মানে সরবরাহকারী আলিমের ক্ষেত্রে ব্যয় কত হবে। দেখো যে কেটিসি সমান আমরা জানি সূত্র কি, সিডি ভাগ 100 মাইনাস সিডি ইনটু 360 ভাগ সিপি মাইনাস ডিপি ইনটু 100। তো এখানে দেখো আলিমের ক্ষেত্রে আমাদের যেটা, আলিমের শর্তটা হচ্ছে এরকম, আলিমের শর্ত হচ্ছে কি আমাদের 110, আলিমের হচ্ছে 110 আর নেট 30। আলিমের ক্ষেত্রে দেখো শর্ত হচ্ছে 110 আর নেট হচ্ছে কত, 30। এর মানে হচ্ছে তাকে 30 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে। তার মানে তার টোটাল ক্রেডিট পিরিয়ড হচ্ছে 30 দিন। যদি সে 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করে, এটা হচ্ছে ডিসকাউন্টিং পিরিয়ড বা ডিপি, ঠিক আছে, তাহলে সে কি পাবে, 1% বার্তা পাবে। 1% বার্তা মানে কি, এটা হচ্ছে নগদ বার্তা, সো এটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। তাহলে আমরা যদি একটু লিখে নিই, তাহলে এখানে দেখো পাবো এই সিডি পাবো, এই সিডি পাবো হচ্ছে আমাদের কত, 1। তারপরে সিপি বা টোটাল ক্রেডিট পিরিয়ড পাবো এখানে কত, 30। আর এখানে ডিপি আমি কত পাবো, ডিসকাউন্টিং পিরিয়ড হচ্ছে 10। এখন এটা আমি এখানে এসে বসিয়ে দিব। দেখো সিডি হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট, তাহলে সে ক্যাশ ডিসকাউন্ট পাবে কত পার্সেন্ট, 1%, তাহলে 1 ডিভাইডেড বাই সূত্রের 100 মাইনাস সিডি মানে হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট, তাহলে ক্যাশ ডিসকাউন্ট কত, 1%, 1 ইনটু, খেয়াল করে দেখো 360 ডিভাইড বাই সিপি মানে টোটাল ক্রেডিট পিরিয়ড, কত দিনের জন্য টাকা পরিশোধ করতে হবে, কত দিনের মধ্যে, মোট
30 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে। আর ডিপি মানে ডিসকাউন্টিং পিরিয়ড, মানে কত দিনের মধ্যে সে টাকাটা পরিশোধ মানে পরিশোধ করলে সে ডিসকাউন্টটা পাবে, সে 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করলে ডিসকাউন্ট পাবে। সো এখানে 10 ইনটু কত 100, এটা যদি এখন ক্যালকুলেশন করো তার মানে কত হবে, এখানে 1/99 ইনটু এখানে হবে 360 ডিভাইডেড বাই 20 ইনটু 100, তাহলে হলো কত এখানে 1/99 ইনটু এখানে হবে, এটা কেটে দাও তাহলে হবে কত 18 ইনটু কত 100। তো এটা যদি তুমি একটু ক্যালকুলেশন করো তাহলে অবশ্যই দেখতে পাবা যে আমাদের এই আলিমের ক্ষেত্রে কস্ট অফ ট্রেড ক্রেডিট হবে আসলে 18.18%, অর্থাৎ এই আলিমের ক্ষেত্রে আমাদের ব্যবসায় ট্রেড ক্রেডিট হবে কত 18.18%। ঠিক আছে, এভাবে তোমরা করবে। আমাদের অঙ্কে দেওয়া ছিল কি, দেওয়া ছিল যে জামিল আর মুনিম আর জিনিয়া, এই তিনটা তুমি এই একই সূত্রের মাধ্যমে তুমি অঙ্কটা সমাধান করবে। করে দেখো খ নাম্বার বলেছে কি, কোন সরবরাহকারীর ঋণের ব্যয় সবচেয়ে কম। তখন তুমি চারটা যখন নির্ণয় করবা, এই একটা সহ আরো তিনটা করবা, তাহলে চারটার মধ্যে যেটা ঋণের ব্যয় কম আসলে সেই ক্ষেত্র থেকে আমাদের এই মালটা সরবরাহ করা বা মালটা ক্রয় করা উচিত। ঠিক আছে, আমি আবারও বলছি, দেখো আমি এটা একটা হোমওয়ার্ক দিচ্ছি যে কোন সরবরাহকারী ঋণের ব্যয় সবচেয়ে কম যখন নির্ণয় করতে যাব তখন কি করব, যে আমি একটা আলিমেরটা করে দিলাম, তোমরা এইভাবে জামিল, মুনিম এবং জিনিয়ারটা বের করবে। বের করে দেখবে যে যার রেট, যার কস্ট অফ ট্রেড ক্রেডিটটা যত কম সেইটার ক্ষেত্রে বা সেটা থেকেই কিন্তু এই আড়ং লিমিটেড তার পণ্যটা ক্রয় করে থাকবে। ঠিক আছে, তো শিক্ষার্থী দেখো আমি আজকের ক্লাসে চেষ্টা করেছি যে আমরা আমাদের যে স্বল্প মেয়াদী অর্থায়ন রয়েছে সেই স্বল্প মেয়াদী অর্থায়নের যে বিভিন্ন ধরনের উৎস রয়েছে সেই উৎসগুলো আলোচনা করবার। পরবর্তীতে আমরা একটি উৎস অপ্রাতিষ্ঠানিক উৎসের স্বতঃস্ফূর্ত অর্থায়নের ক্ষেত্রে যে তিনটি আমাদের উৎস রয়েছে, একটি হচ্ছে আমাদের ব্যবসায় ঋণ, আর একটা ক্রেতার কাছ থেকে অগ্রিম গ্রহণ, আর একটা বকেয়া ব্যয়সমূহ, সেটা নিয়ে আলোচনা করেছি। এবং আমি সর্বশেষ দেখিয়ে দিলাম যে ব্যবসায় ঋণের ব্যয় বা কস্ট অফ টেক্সট মানে আমাদের ট্রেড ক্রেডিট এটা কিভাবে নির্ধারণ করতে হয় সেটা আমরা সূত্রের মাধ্যমে নির্ধারণ করার চেষ্টা করেছি। পাশাপাশি আমরা একটা অঙ্ক দিয়েছিলাম, সেই অঙ্কের 4 জন সরবরাহকারী ছিল, তার মধ্যে একজন আর আমরা কি করেছি একটা ট্রেড ক্রেডিটের কস্টটা নির্ণয় করেছি। তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম যে বাকি 3 জন আর তোমরা করে খ নাম্বারটার একটু অ্যান্সার করে সামনের দিনের ক্লাসে হাজির হবা। তো সামনের ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।